একটা কার্ড আমার বান্ধবীর বাসায় দিয়ে এসো। সোফায় বসে বিয়ের কার্ডে এক এক করে নাম লিখছিলাম, কাকে কাকে দিতে হবে। ঠিক তখনই কাশফি এসে কথাটা বলল। আমি মাথা তুলে তাকালাম। বাসা কোথায়? বেশি দূরে না, সামনের মোড়ের প্রথম বাড়িটা। নাম কি? আনিকা। সময় করে একবার দিয়ে আসবো। শুধু দিয়ে আসলেই হবে না, আঙ্কেল আন্টির সঙ্গে ভালো করে কথা বলে আসবে। আমি কার্ড থেকে চোখ না সরিয়েই শান্ত গলায় বললাম, আচ্ছা বুঝেছি। কাশফি 2 হাত কোমরে রেখে দাঁড়িয়ে রইল। আচ্ছা বুঝেছি বললেই হবে? তোমার এই গম্ভীর মুখ দেখে মানুষ ভাববে কার্ড দিতে না, ঝগড়া করতে গেছো। আমি কলমের ঢাকনা লাগিয়ে ধীরস্বরে বললাম, আমি যেমন তেমনই থাকবো, কারোর সঙ্গে অকারণে বেশি কথা বলার অভ্যাস নেই। কাশফি বিরক্ত মুখে একটা দীর্ঘ শ্বাস ফেলল। এই জন্যই তো বলছি একটু হাসি মুখে কথা বলবে। আঙ্কেল আন্টি যেন মনে না করে জোর করে কার্ড ধরিয়ে দিয়ে চলে এসেছো। আমি সোফা থেকে উঠে কার্ডটা হাতে নিলাম। ঠিক আছে, আর কোনো নির্দেশনা আছে? কাশফি সঙ্গে সঙ্গে বলে উঠল, না। ঠিক আছে। কাশফি আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হেসে ফেলল। তোমাকে দেখে মাঝে মাঝে মনে হয় তুমি মানুষ না, হাঁটতে চলতে থাকা একটা রোবট। মুখে না হাসি, না রাগ, না কোনো এক্সপ্রেশন। আমি কোনো উত্তর দিলাম না। টেবিল থেকে বাইকের চাবিটা তুলে পকেটে রাখলাম। আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, আদি বেশি দেরি করিস না, বাসায় অনেক কাজ আছে। আমি ছোট্ট করে বললাম, আচ্ছা। তারপর হাতে কাশফির বিয়ের কার্ড নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। বারান্দায় দাঁড়িয়ে একবার আকাশের দিকে তাকালাম। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। চারপাশে হালকা বাতাস বইছে। উঠোনের একপাশে কয়েকজন মানুষ বিয়ের প্যান্ডেলের কাজ করছে। পুরো বাড়িটা যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। কিন্তু এসবের মাঝেও আমার ভেতরে তেমন কোনো পরিবর্তন নেই। আমি বরাবরই কম কথা বলি। কাজ থাকলে কাজ করি, না থাকলে নিজের মতো থাকি। অকারণে গল্প করা, মানুষের সঙ্গে মিশে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া, এসব কখনোই আমার স্বভাবে নেই। গেটের পাশে রাখা বাইকটার কাছে গিয়ে পকেট থেকে চাবিটা বের করলাম। কার্ডটা সাবধানে বাইকের সামনে রাখা ছোট ব্যাগে রেখে ইঞ্জিন স্টার্ট দিলাম। বাড়ি থেকে বেরিয়ে সামনে রাস্তায় উঠতেই চোখে পড়ল পরিচিত মহল্লার ব্যস্ততা। রাস্তার ধারে কয়েকজন ছোট ছেলে ক্রিকেট খেলছে। পাশের দোকানে কয়েকজন চা খেতে খেতে গল্পে মশগুল। সবকিছুই প্রতিদিনের মতো স্বাভাবিক। কাশফি বলেছিল সামনের মোড়ের প্রথম বাড়ি, তাই খুব বেশি দূর যেতে হলো না। 2-3 মিনিটের মধ্যেই মোড়ে পৌঁছে গেলাম। মোড়ে ঘুরতেই ডান পাশে চোখে পড়ল দোতলা একটি সুন্দর বাড়ি। সাদা রঙের দেওয়াল, কালো গেট, বারান্দা জুড়ে সারি সারি ফুলের টব। গেটের পাশে একটি ছোট্ট নেমপ্লেট লাগানো। বাইকটা গেটের সামনে থামালাম। ইঞ্জিন বন্ধ করে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইলাম। তারপর কার্ডটা হাতে নিয়ে গেট খুলে ভেতরে ঢুকলাম। ছোট্ট একটা বাগান পেরিয়ে মূল দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একবার কার্ডটার দিকে তাকালাম, তারপর দরজার কলিং বেলে আঙ্গুল চাপলাম। টিং টিং। বেল বাজানোর পর ভেতরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত অপেক্ষা করলাম। ভেতর থেকে কারো হালকা পায়ের শব্দ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর দরজা লক খোলার শব্দ ভেসে এলো। ধীরে ধীরে দরজাটা খুলে গেল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এক পলক তাকালাম। সম্ভবত এটাই আনিকা। হাতে একটা বই, খোলা চুলগুলো কাঁধ ছুঁয়ে আছে। মুখে কোনো সাজগোজ নেই, তবুও এক ধরনের স্বাভাবিক সৌন্দর্য যেন পুরো মুখটাকে আলাদা করে তুলেছে। তবে সবচেয়ে চোখে পড়ল তার বড় বড় কৌতূহলী দুটো চোখ। মনে হচ্ছে হঠাৎ অপরিচিত কাউকে দেখে একটু অবাকই হয়েছে। অন্যদিকে আমিও কোনো কথা না বলে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম। নীরবতাটা ভাঙল সেই। জি, কাকে চাই? আমি হাতে থাকা কার্ডটা তার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বললাম, এটা কাশফির বিয়ের কার্ড। মেয়েটার চোখ হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল। ও, আপনি তাহলে আদি ভাইয়া? হ্যাঁ। আসুন, ভেতরে আসুন। আমি মাথা নেড়ে বললাম, না, ভেতরে আসবো না। আঙ্কেল আন্টি থাকলে তাদের একটু ডেকে দাও। সে এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। হয়তো বুঝে ফেলেছে আমি খুব একটা কথা বলি না। তারপর ভেতরের দিকে তাকিয়ে একটু জোরে ডাকলো, আম্মু, আপু, এদিকে আসো।
ডাক শুনে ভেতরে থেকে একজন মধ্যবয়সী ভদ্রমহিলা বেরিয়ে এলেন। তার পেছনেই একজন ভদ্রলোকও এগিয়ে এলেন। আমি সঙ্গে সঙ্গে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তারাও হাসি মুখে সালামের উত্তর দিলেন। আমি কার্ডটা তাদের হাতে দিয়ে বললাম, আমি আদি, কাশফির বড় ভাই। আগামী শুক্রবার কাশফির বিয়ে, আপনাদের সবাইকে দাওয়াত জানাতে এসেছি, অবশ্যই আসবেন। আনিকার আম্মু হাসি মুখে কার্ডটা হাতে নিয়ে বললেন, অবশ্যই আসবো বাবা। কাশকি তো আমাদের মেয়ের মতোই, ওর বিয়েতে না গেলে হয় নাকি? তা এত দূর থেকে কষ্ট করে এলে অন্তত এক গ্লাস পানি খেয়ে যাও। না আন্টি, আজ থাক, বাসায় অনেক কাজ চলছে, আর কয়েকটা কার্ডও দেওয়া বাকি আছে। তিনি আর কোনো জোর করলেন না। ঠিক তখনই অনুভব করলাম দরজার পাশে দাঁড়িয়ে আনিকা নিঃশব্দে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার গম্ভীর মুখটা বুঝে ওঠার চেষ্টা করছে। আমি অবশ্য সেদিকে বিশেষ গুরুত্ব দিলাম না, আর দু একটা প্রয়োজনীয় কথা বলে বিদায় নিয়ে ঘুরে দাঁড়ালাম। বিদায় জানিয়ে ধীরে ধীরে গেটের দিকে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে আনিকার আম্মুর কণ্ঠ ভেসে এলো, বাবা সাবধানে যেও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। গেট খুলে বাইরে বেরিয়ে বাইকের পাশে এসে দাঁড়ালাম। পকেট থেকে চাবিটা বের করে ইগনিশনে লাগালাম। ঠিক তখনই অজানা একটা অনুভূতিতে একবার পেছন ফিরে তাকালাম। দেখলাম আনিকা এখনও দরজার সামনেই দাঁড়িয়ে আছে, আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে। চোখাচোখি হতেই সে একটু অপ্রস্তুত হয়ে গেল, দ্রুত চোখ সরিয়ে নিল। আমি অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখালাম না, শান্তভাবেই হেলমেট পরে বাইকে স্টার্ট দিলাম। কয়েক মুহূর্তের মধ্যেই বাড়িটা পেছনে ফেলে মূল রাস্তায় উঠে এলাম। বাড়িতে ফিরতেই দেখলাম আগের চেয়েও বেশি ব্যস্ততা। বেশ কয়েকজন আত্মীয় এসে পৌঁছেছেন। কেউ হাসি আড্ডায় ব্যস্ত, কেউ বাজারের ব্যাগ নামাচ্ছেন, আবার কেউ বিয়ের সাজসজ্জার কাজ দেখছেন। বাইকটা গ্যারেজে রেখে ভেতরে ঢুকতেই কাশফি প্রায় দৌড়ে আমার সামনে এলো। দিয়ে এসেছো? আমি জুতা খুলতে খুলতেই বললাম, হ্যাঁ। আঙ্কেল আন্টির সঙ্গে কথা বলেছো? হ্যাঁ। কি বললো? বললেন সবাই আসবেন। কাশফির মুখে সঙ্গে সঙ্গে স্বস্তির হাসি ফুটে উঠল। আমি জানতাম ওরা না করবে না। একটু থেমে আবার কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা, আনিকার সঙ্গে দেখা হয়েছে? আমি নির্লিপ্ত স্বরে উত্তর দিলাম, হয়েছে। ও। একগাল হাসি নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল, যেন আমার চোখ মুখ দেখে কিছু একটা বুঝে নেওয়ার চেষ্টা করছে। আমি ভ্রুকুচকে বললাম, কি? কাশফিব ঠোঁট চেপে হাসিটা লুকানোর চেষ্টা করলো। কিছু না। আমি আর কিছু বললাম না, পাশ কাটিয়ে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে আবার কাশফির ডাক, ভাইয়া। আমি থেমে পেছন ফিরে তাকালাম। বল। আনিকা কিন্তু খুব ভালো মেয়ে, একটু শান্ত স্বভাবের, তবে খুব মিশুকে। আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। আমি নির্বিকার গলায় বললাম, আচ্ছা। এই আচ্ছা ছাড়া তোমার মুখে আর কোনো শব্দ নেই? আমি হালকা নিঃশ্বাস ফেলে বললাম, আমার অনেক কাজ আছে। কথাটা বলেই রুম থেকে দরজাটা টেনে দিলাম। পরের কয়েকটা দিন পুরো বাড়ি যেন মানুষে মানুষে ভরে গেল। এক এক করে আত্মীয় স্বজন আসতে শুরু করলেন। খালা, মামা, ফুপু, চাচা প্রায় সবাই চলে এলেন। সকাল থেকে রাত পর্যন্ত কারো না কারো আনাগোনা লেগেই থাকতো। উঠোনে বিশাল প্যান্ডেল তৈরি হয়ে গেল। বাড়ির গেট জুড়ে রঙিন লাইট লাগানো হলো। সন্ধ্যা নামতেই পুরো বাড়ি ঝলমল করে ওঠে। মহিলারা একসঙ্গে বসে বিয়ের গান গান। কেউ হলুদের আয়োজন নিয়ে ব্যস্ত, কেউ আবার রান্নাঘরে সাহায্য করছেন। অন্যদিকে আমার দিন কাটছিল দৌড়াদৌড়ির মধ্যেই। কখনো ক্যাটারিংয়ের লোকদের সঙ্গে কথা বলতে হচ্ছে, কখনো ডেকোরেশনের কাজ দেখতে হচ্ছে, আবার কখনো বাজারে ছুটতে হচ্ছে। বাড়ি বড় ছেলে হওয়ার কারণে প্রায় সব দায়িত্ব এসে পড়েছিল আমার ওপর। ব্যস্ততার ভিড়ে আনিকার কথা একবারও মনে পড়েনি, কারণ আমার কাছে সে ছিল কাশফির অসংখ্য বান্ধবীর মধ্যেই একজন। অবশেষে দেখতে দেখতে কাশফির বিয়ের দিন চলে এলো। সকাল থেকেই পুরো বাড়ি উৎসবের আমেজে মেতে উঠল। সবার মুখে হাসি, আত্মীয় স্বজনের কোলাহলে পুরো বাড়ি মুখর হয়ে আছে। আমি সকাল থেকেই এক মুহূর্ত বসার সুযোগ পাইনি। কখনো স্টেজের সাজসজ্জা দেখছি, কখনো অতিথিদের বসার ব্যবস্থা করছি। এর মধ্যে একসময় কাশফি নিজের রুম থেকে জোরে ডাকলো, ভাইয়া। আমি দ্রুত ওর রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। কি হয়েছে? কাশফি বিয়ের সাজে বসে আছে,
মুখে হালকা মেকআপ, লাল শাড়ি, গয়না সাজানো। ছোট বোনটাকে আজ হঠাৎ করেই অনেক বড় লাগছে। সে একটু চিন্তিত মুখে বলল, আনিকারা এসেছে? আমি মাথা নেড়ে বললাম, জানি না, আমি তো বাইরে ব্যস্ত ছিলাম। ঠিক তখনই রুমের বাইরে থেকে এক মেয়ের পরিচিত কণ্ঠ ভেসে এলো। কাশফি, আমি এসে গেছি। কাশফির মুখটা সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। সে হাসতে হাসতে বলল, এই তো চলে এসেছে। আমি স্বাভাবিকভাবেই দরজার দিকে তাকালাম, আর তাকাতেই আমার চোখ যেন আটকে গেল। আজ আনিকাকে আগের চেয়ে সম্পূর্ণ অন্যরকম লাগছে। সাধারণ পোশাকের বদলে হালকা সাজে, পরিপাটি শাড়িতে, মুখে মিষ্টি হাসি। এক মুহূর্তের জন্য মনে হলো বাড়ির সব কোলাহলের মাঝেও যেন সে আলাদা করে চোখে পড়ে। তবে আমার মুখের গম্ভীর ভাবের কোনো পরিবর্তন হলো না। আনিকাও আমাকে দেখে এক মুহূর্ত থেমে গেল। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। এর বেশি কিছু বললাম না। আনিকা হয়তো আরও কিছু বলবে ভেবেছিল, কিন্তু আমার ছোট্ট উত্তরে সে শুধু মৃদু হেসে কাশফির দিকে এগিয়ে গেল। কাশফির সঙ্গে সঙ্গে উঠে তাকে জড়িয়ে ধরল। এত দেরি করলি কেন? আম্মুর একটু কাজ ছিল, তারপর সবাই একসঙ্গে এসেছি। দুজন গল্পে মেতে উঠল। আমি অন্যদিকে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এরই মধ্যে বরযাত্রী গাড়িগুলো একে একে বাড়ির সামনে এসে থামতে শুরু করলো। মুহূর্তেই পুরো বাড়িতে হইচই পড়ে গেল। কেউ অতিথিদের বসার জায়গা দেখিয়ে দিচ্ছে, কেউ শরবতের ট্রে নিয়ে এদিক ওদিক ছুটছে, ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। চারপাশে হাসি আনন্দে মুখর পরিবেশ। আমি গেটের দিকে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলাম। হঠাৎ রান্নাঘরের দিক থেকে ডাক আসলো। আমি দ্রুত সেদিকে হাঁটতে লাগলাম। ঠিক একই সময়ে আনিকাও রান্নাঘরের দিক থেকেই কয়েক মিষ্টির প্লেট হাতে নিয়ে বের হচ্ছিল। ওর পুরো মনোযোগ ছিল প্লেটের দিকে, আর আমার মনোযোগ ছিল সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন অতিথির দিকে। ফলে দুজনের কেউই কাউকে খেয়াল করেনি। পরের মুহূর্তেই ধাক্কা। আনিকার ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল। সে পেছনের দিকে পড়ে যেতে নিল। স্বাভাবিক প্রবৃত্তিতেই আমি এক হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরলাম, আর অন্য হাত দিয়ে তার কাঁধ সামলে দিলাম। পড়ে যাওয়ার আগেই সে থেমে গেল। চারপাশের কোলাহলের মাঝেও কয়েক সেকেন্ড যেন সব কিছু থমকে রইল। আনিকা বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি নিশ্চিত হচ্ছিলাম সে ঠিক আছে কিনা। আমি শান্ত গলায় বললাম, সাবধানে। আনিকা যেন তখনও ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেনি। কয়েক সেকেন্ড পর আস্তে করে বলল, সরি। তোমার দোষ না, আমি খেয়াল করিনি। সে নিচের দিকে তাকিয়ে দেখল আমি এখনও ওকে ধরে আছি। মুহূর্তের মধ্যেই তার গাল হালকা লাল হয়ে উঠল। আমি বিষয়টা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলাম। আনিকা লজ্জা মিশ্রিত অস্বস্তিতে নিজের শাড়িটা ঠিক করে নিল। দুজনের মাঝেই কয়েক সেকেন্ড নীরবতা। চারপাশে এত মানুষের ভিড়, এত কোলাহল, তবুও সেই মুহূর্তে যেন আমরা দুজনেই কয়েক সেকেন্ডের জন্য সব কিছু ভুলে গিয়েছিলাম। প্রথমে আনিকায় চোখ নামিয়ে নিল। ধন্যবাদ। আমি শান্ত গলায় বললাম, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, পড়ে গেলে আঘাত পেতে। আনিকা মৃদু হেসে মাথা নেড়ে বলল, তবুও থ্যাংক ইউ। আমি আর কিছু বললাম না। আনিকা আবার চলে যেতে লাগলো। আমি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এরপর একে একে সব আনুষ্ঠানিকতা শেষ হতে লাগলো। কাবিন, দোয়া, খাওয়া দাওয়া সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হলো। দিন যত গড়াচ্ছিল, বাড়ির আনন্দের সঙ্গে সঙ্গে এক ধরনের বিষণ্ণতাও ধীরে ধীরে নেমে আসছিল। কারণ এবার বিদায়ের পালা। কাশফি তখনও হাসার চেষ্টা করছে, কিন্তু চোখের কোণে জমে থাকা জল লুকাতে পারছিল না। আম্মু বারবার মেয়ের মুখে হাত বুলিয়ে দিয়েছেন। আব্বু চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছেন। তার চোখও আজ লাল হয়ে উঠেছে। আমি একটু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। ছোটবেলা থেকে যাকে আগলে রেখেছি, যে সারাক্ষণ আমার সঙ্গে ঝগড়া করেছে, হাসি খুশি পুরো বাড়িটা মাথায় করে রেখেছে, আজ সেই অন্য একটা বাড়ির মানুষ হয়ে যাবে। বুকের ভেতরটা অদ্ভুত ভারী হয়ে উঠল। এমন সময় কাশফি হঠাৎ আমার দিকে হাত বাড়িয়ে বলল, ভাইয়া, এদিকে আসো। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কাশফি আমার দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ভুলে যেও না ভাইয়া।
আমি আস্তে করে ওর মাথায় হাত রাখলাম। গলায় যেন কথা আটকে যাচ্ছিল। অনেক কষ্টে শুধু বললাম, পাকলি মেয়ে, ভাই কি কখনো বোনকে ভুলে যায়? কাশফিব আরও জোরে কেঁদে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা আনিকাও চোখ মুছছিল। সে কাশফির কাঁধে হাত রেখে আস্তে করে বলল, আর কাঁদিস না, দেখ সবাই কাঁদছে। কাশফি চোখের জল মুছতে মুছতে আনিকার হাতটা শক্ত করে ধরে বলল, তুই কিন্তু মাঝে মধ্যে বাসায় আসবি, আম্মুর খোঁজ নিবি। আর একটু থেমে আমার দিকে তাকালো। তারপর দুষ্টু হাসি দেওয়ার চেষ্টা করে বলল, আর আমার এই গম্ভীর ভাইটার একটু খোঁজ রাখিস। কথাটা শুনে আশেপাশের কয়েকজন মুচকি হেসে ফেললেন। আমি বিব্রত হয়ে কাশফির দিকে তাকালাম। কাশফি চোখের জল মুছেও হাসল। আনিকা মাথা নিচু করে ফেলল। তার ঠোঁটের কোণে অজান্তেই এক ফোঁটা লাজুক হাসি ফুটে উঠল। কাশফির গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে চোখের আড়াল হয়ে গেল। চারপাশে তখনও কান্নার আবহ। আম্মু চুপচাপ বারান্দার এক কোণে বসে আছেন। আত্মীয় স্বজন একে একে বিদায় নিতে শুরু করেছেন। কয়েক ঘন্টা আগেও যে বাড়িটা হাসি আনন্দে মুখর ছিল, সেই বাড়িটাই যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। আমি গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছিল। তারপর ধীরে ধীরে ভিতরে চলে এলাম। সেদিন রাতটা কারো ভালো কাটেনি। আম্মু বারবার কাশফির রুমে গিয়ে ওর খাট, আলমারি, বইগুলো ছুঁয়ে দেখছিলেন। আমি কিছু বলিনি, শুধু দূর থেকে সব দেখছিলাম। পরদিন সকাল, ঘুম ভাঙতেই অভ্যাসবশত মনে হলো এখনই হয়তো কাশফি এসে দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলবে, ভাইয়া ওঠো, আর কত ঘুমাবে? কিন্তু দরজার বাইরে কোনো শব্দ নেই। সব কিছু অস্বাভাবিক রকমের শান্ত। আমি দীর্ঘ শ্বাস ফেলে উঠে পড়লাম। সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকার চেষ্টা করলাম, কিন্তু বাড়ির প্রতিটা কোণেই কাশফির স্মৃতি। রাত প্রায় 10:30। নিজের রুমে বসে ফোনে কিছু অফিসের কাজ দেখছিলাম। ঠিক তখনই ফোনে একটা মেসেজের নোটিফিকেশন ভেসে উঠল। অচেনা নাম্বার। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মেসেজটা খুললাম। আসসালামু আলাইকুম, আমি আনিকা। আমি ছোট্ট করে রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। কয়েক সেকেন্ড পর আবার মেসেজ এলো। বিরক্ত করলাম না তো? না, বলো। আন্টি কেমন আছেন? কাশফি চলে যাওয়ার পর খুব মন খারাপ করে আছেন নিশ্চয়ই। আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। অদ্ভুত ব্যাপার, কাশফি চলে যাওয়ার পর সবাই ফোন করছে কাশফির খবর নিতে, কিন্তু এই মেয়েটা প্রথম আম্মুর খবর জানতে চাইছে। আমি লিখলাম, হ্যাঁ, একটু চুপচাপ হয়ে গেছেন। আন্টির খেয়াল রাখেন। কয়েক সেকেন্ড পর আবার মেসেজ। আর আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন তো? প্রশ্নটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এতদিন কেউ আমাকে এভাবে জিজ্ঞেস করেছে বলে মনে পড়ল না। আমি উত্তর দিলাম, হ্যাঁ। ও একটা হাসির ইমোজি পাঠিয়ে লিখল, ভালো, তাহলে আর বিরক্ত করব না। গুড নাইট। গুড নাইট। সেদিন কথোপকথন সেখানে শেষ হয়েছিল, কিন্তু এরপর থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে আনিকার একটা মেসেজ আসতো। প্রথম দিকে আমি শুধু 1-2 শব্দে উত্তর দিতাম, কিন্তু আশ্চর্যের বিষয়, আমার ছোট ছোট উত্তরেও ওর কোনো বিরক্ত ছিল না, বরং প্রতিবারই নতুন কোনো কথা শুরু করার চেষ্টা করত। একদিন দুপুরে হঠাৎ আম্মু আমাকে ডাকলেন। আদি দেখ তো কে এসেছে। ড্রয়িং রুমে গিয়ে দেখি আনিকা, হাতে কয়েকটা ফল আর কাশফির রেখে যাওয়া একটা বই। আম্মুকে দেখেই মিষ্টি করে সালাম দিল। আন্টি, বাসায় একা একা নিশ্চয়ই খুব খারাপ লাগছে। আম্মু হালকা হেসে বললেন, লাগবেই তো মা, মেয়েটা ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। এরপর থেকেই আনিকার আসা যাওয়া যেন স্বাভাবিক হয়ে গেল। সপ্তাহে 1-2 দিন অন্তত এসে আম্মুর সঙ্গে গল্প করত। কখনো রান্নাঘরে ঢুকে বলতো, আন্টি আপনি বসুন, আমি সবজি কেটে দিচ্ছি। কখনো নিজেই চা বানিয়ে সবাইকে এনে দিত। কখনো আবার বাজার থেকে ফেরার সময় আম্মুর জন্য প্রিয় মিষ্টি নিয়ে আসতো। আমি দূর থেকে শুধু দেখতাম। মেয়েটা কখনো আলাদা করে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতো না, কিন্তু পুরো বাড়িটাকে আপন করে নেওয়ার চেষ্টা করত। কয়েক সপ্তাহ এভাবেই কেটে গেল। আনিকার আসা যাওয়া এখন আর নতুন কিছু ছিল না। মহল্লার সবাই প্রায় জেনে গেছে কাশফির সবচেয়ে কাছের বান্ধবী মাঝে মধ্যেই আমাদের বাসায় আসে। তবে ওর আসার উদ্দেশ্য কখনোই আমার সঙ্গে দেখা করা ছিল না। ও সোজা আম্মুর কাছে চলে যেত, কখনো আবার পুরো ঘর গুছিয়ে দিত।
আম্মুর ওষুধ খাওয়ার সময় হয়ে গেলে নিজেই মনে করিয়ে দিত। আমি অফিস থেকে ফিরে অনেক সময় দেখতাম ডাইনিং টেবিলে বসে আম্মু আর আনিকা গল্প করছেন। দুজনকে দেখে মনে হতো যেন অনেক দিনের মা মেয়ে। এর মধ্যে একদিন কাশফি আর ওর স্বামী বেড়াতে এলো। পুরো বাড়িটা আবার যেন প্রাণ ফিরে পেল। কাশফি এসে আগের মতোই সারাক্ষণ গল্প করছে, হাসছে, সবাইকে নিয়ে ব্যস্ত। ঠিক তখনই আনিকাও এলো। কাশফিকে দেখে দুজন একে অপরকে জড়িয়ে ধরল। দীর্ঘক্ষণ গল্প করার পর বিকেলে কাশফি আমাকে ছাদে ডাকলো। আমি গিয়ে দাঁড়াতেই ও রেলিংয়ে ভর দিয়ে বলল, ভাইয়া, একটা কথা বলবো? বল। কাশফি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আনিকাকে কেমন লাগে তোমার? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। হঠাৎ এই প্রশ্ন কেন? কাশফি মুস্কি হেসে বলল, কারণ ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল কি স্বপ্ন? আনিকাকে এই বাড়ির বউ করে আনার। আমি কিছু বললাম না। কাশফি আবার বলল, জানো ভাইয়া, আমি যখন এই বাড়ি ছেড়ে চলে গেলাম সবচেয়ে বেশি চিন্তা ছিল আম্মুকে নিয়ে, কিন্তু এখন একদম চিন্তা হয় না, কারণ আমি জানি আমি না থাকলেও আনিকা আছে। আমি শান্তভাবে শুনে যাচ্ছিলাম। কাশফি ধীরে ধীরে বলল, ও কাউকে দেখানোর জন্য কিছু করে না, মন থেকে করে। আম্মুকে নিজের মায়ের মতো ভালোবাসে। একটু থেমে আবার বলল, আর একটা কথা বলি, ও তোমাকে অনেক সম্মান করে, কখনো তোমার সামনে বাড়াবাড়ি করে না, কারণ তোমার স্বভাবটা ও বুঝে গেছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এসব কথা আমাকে কেন বলছিস? কাশফি হেসে বলল, কারণ তুমি নিজের কথা কখনো ভাবো না, সবাইকে নিয়েই ভাবো। এবার নিজের জীবনটাও একটু ভাবো। আমি কিছুক্ষণ চুপ থেকে নিচের উঠোনের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম আনিকা রান্নাঘর থেকে ট্রেতে করে চা নিয়ে বের হচ্ছে। প্রথমে কাপটা আম্মুর হাতে দিল, তারপর বাকিদের। ওর প্রতিটা কাজে একটা আপন ভাব ছিল, কোথাও কোনো অভিনয় নেই। সেদিন প্রথমবার নিজের অজান্তেই মনে হলো এই মেয়েটা সত্যিই এই বাড়ির সঙ্গে মানিয়ে গেছে। কয়েকদিন পর এক রাতে আম্মু আমাকে নিজের রুমে ডাকলেন। আমি গিয়ে বসতেই তিনি শান্ত গলায় বললেন, আদি, একটা কথা ছিল। বলো আম্মু। আনিকাকে আমার খুব ভালো লাগে, মেয়েটা ভীষণ সংসারী। আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, যদি তোর আপত্তি না থাকে, আমি ওদের বাসায় কথা বলতে চাই। কয়েক মুহূর্ত আমি কোনো উত্তর দিতে পারলাম না। মনে পড়তে লাগলো গত কয়েক মাসের ছোট ছোট ঘটনা। অকারণে খোঁজ নেওয়া, খেয়েছে কিনা জিজ্ঞেস করা, আম্মুর ওষুধের সময় মনে করিয়ে দেওয়া, রান্নাঘরে সাহায্য করা, আমাদের বাড়িটাকে নিজের বাড়ির মতো আগলে রাখা। অনেকক্ষণ নীরব থাকার পর আস্তে করে বললাম, যদি তোমার ভালো লাগে তাহলে আমার কোনো আপত্তি নেই। আম্মুর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। পরদিনই দুই পরিবারের মধ্যে কথাবার্তা শুরু হলো। আনিকার পরিবারও বিষয়টা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করলেন। কোনো জাঁকজমক নয়, দুই পরিবার মিলে ছোট করে আংটি পরানোর আয়োজন হলো। সেদিন পুরো সময়টাই আনিকা মাথা নিচু করে বসেছিল। আমি একবারও ঠিকমতো ওর দিকে তাকাতে পারিনি। আংটি পরানোর সময়ও দুজনের চোখ মাত্র এক মুহূর্তের জন্য মিলেছিল। সেই এক মুহূর্তেই আনিকা লজ্জায় চোখ নামিয়ে ফেলেছিল। আমিও অকারণে গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়েছিলাম। এরপর বিয়ের দিন ঠিক হয়ে গেল। আমাদের মধ্যে তেমন কোনো কথাবার্তা হয়নি। মাঝে মাঝে প্রয়োজন হলে একটা দুটো মেসেজ, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, লুকিয়ে দেখা করা, এসব কিছুই হয়নি। তবুও দুজনের মনেই একটা নীরব প্রশান্তি ছিল, কারণ আমরা দুজনেই জানতাম খুব শীঘ্রই একই ছাদের নিচে একই সংসারের মানুষ হয়ে যাচ্ছি। অতপর দেখতে দেখতে পারিবারিকভাবেই আমাদের বিয়ে সম্পন্ন হলো। রাত অনেকটা হয়ে গিয়েছে। সারাদিনের বিয়ের অনুষ্ঠান, আত্মীয় স্বজনের ভিড়, হাসি, আনন্দ সব কিছু ধীরে ধীরে স্তব্ধ হয়ে এসেছে। পুরো বাড়িটা এখন অদ্ভুত শান্ত। আমি ধীরে ধীরে দরজাটা খুলে রুমের ভেতরে ঢুকলাম। ঘরটা সুন্দর করে সাজানো, চারিদিকে হালকা ফুলের সুবাস ছড়িয়ে আছে। বিছানার চারপাশে সাদা আর লাল ফুলের সাজ। মৃদু আলোয় পুরো ঘরটাকে আরও শান্ত লাগছে। বিছানার একপাশে মাথা নিচু করে বসে আছে আনিকা। লাল শাড়ি, মাথায় ওড়না টানা, হাত ভর্তি চুড়ি, মেহেদির গাঢ় রঙে রাঙানো দুটো হাত একসঙ্গে জড়িয়ে রেখেছে। ওর আঙুলগুলো বারবার কেঁপে উঠছে। আমি দরজা ভেতর থেকে বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে গেলাম। বিছানার সামনে দাঁড়াতেই আনিকা ধীরে ধীরে উঠে দাঁড়ালো।
তারপর কোনো কথা না বলে নিচু হয়ে আমাকে সালাম করলো। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। দ্রুত ওকে দাঁড় করিয়ে শান্ত গলায় বললাম, আরে এসবের দরকার নেই। আনিকা মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। আমি কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলাম। ও অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বক্সটা ওর হাতে দিয়ে বললাম, এটা তোমার জন্য। আনিকা বিস্ময়ে বলল, আমার জন্য? হ্যাঁ। ও ধীরে ধীরে বক্সটা খুলল। ভেতরে ছিল একটি সুন্দর হাত ঘড়ি আর সঙ্গে ছোট একটি চিরকুট। চিরকুটে শুধু একটি লাইন লেখা, নতুন জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হোক। লেখাটা পড়তেই আনিকার চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, এত সুন্দর উপহার আমি সত্যিই আশা করিনি। আমি হালকা হাসলাম। খুব দামি কিছু নয়। আনিকা মাথা নেড়ে বলল, দামের জন্য সুন্দর হয়নি, আপনার মনে ছিল বলেই সুন্দর হয়েছে। কথাটা বলেই দুজন বিছানায় বসলাম। আনিকা আগের মতোই চুপচাপ। খেয়াল করলাম ওর হাত এখনও কাঁপছে। শুধু হাত নয়, পুরো মানুষটাই যেন ভীষণ অস্বস্তিতে আছে। আমি শান্ত স্বরে বললাম, আনিকা। আনিকা মাথা তুলে তাকালো। আমি শান্ত স্বরে বললাম, তুমি কি ভয় পাচ্ছ? প্রশ্নটা শুনে ও একটু থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে খুব আস্তে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব শান্ত কণ্ঠে বললাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ থেকে আমরা একই জীবনের পথ চলার সঙ্গী। কিন্তু তার মানে এই না যে তোমার কোনো অস্বস্তি বা ভয়কে আমি উপেক্ষা করব। তোমার ইচ্ছা, তোমার স্বস্তি আর তোমার সম্মান, এসব আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কখনোই তোমার ওপর কোনো কিছু চাপিয়ে দেব না। কথাগুলো শুনে আনিকার চোখে যেন ধীরে ধীরে স্বস্তি ফিরে এলো। ঠোঁটে কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল এতক্ষণ ধরে বুকের ভেতরে জমে থাকা ভয়টা ধীরে ধীরে গলে যাচ্ছে। আমি আস্তে করে বললাম, এবার একটু স্বস্তি লাগছে? আনিকা মৃদু মাথা নেড়ে বলল, অনেকটাই। আমি হালকা হেসে বললাম, এই তো, এখন তোমাকে আর এত ভয় পাওয়ার মেয়ের মতো লাগছে না। কথাটা শুনে ও মাথা নিচু করে ফেলল। মেহেদি রাঙ্গানো আঙ্গুল দিয়ে ওড়নার কোণটা নিয়ে খেলতে লাগলো। কয়েক মুহূর্ত দুজনেই চুপচাপ। আমি ধীরে ধীরে হাতটা বাড়িয়ে ওর হাতের ওপর নিজের হাত রাখলাম। আনিকা একবার আমার দিকে তাকালো। চোখে আর আগের সেই ভয় নেই, আছে শুধু লাজুক একরাশ বিশ্বাস। আমি মৃদুস্বরে বললাম, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আনিকার গাল মুহূর্তেই লাল হয়ে উঠল। আপনি সবসময় এত কম কথা বলেন, তাই আপনার মুখে এই কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমি হেসে বললাম, কম বলি বলে সব কথা মিথ্যা হয় না। ওর ঠোঁটের কোণে আবারও ছোট্ট হাসি ফুটে উঠল। আমি ধীরে ধীরে ওকে নিজের কাছে টেনে নিলাম। আনিকা এক মুহূর্ত ইতস্তত করলেও পরের মুহূর্তেই নিশ্চিন্ত মনে মাথাটা আমার কাঁধে রেখে দিল। ঘরের বাইরে তখন গভীর রাতের নীরবতা। আমরা দুজনেই কোনো কথা বলছিলাম না, শুধু নতুন জীবনের প্রথম মুহূর্তগুলো নীরবে অনুভব করছিলাম। ঠিক তখনই হঠাৎ আনিকার ফোনে একটি মেসেজের শব্দ ভেসে এলো। আমরা দুজনেই একটু চমকে উঠলাম। আনিকা অপ্রস্তুত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠেছে, কাশফি মেসেজ করেছে। ভাবি, তাড়াতাড়ি যেন ফুপি হতে পারি। মেসেজটা পড়েই আনিকার পুরো মুখ টকটকে লাল হয়ে গেল। ইস বলে তাড়াতাড়ি ফোনটা উল্টো করে বিছানার উপর রেখে দিল। আমি ভ্রু তুলে জিজ্ঞেস করলাম, কে মেসেজ করেছে? কাশফি। কি লিখেছে? আনিকা মাথা নাড়ল। কিছু না। আমি হালকা হেসে বললাম, কিছু না লিখলে এমন লাল হয়ে গেলে কেন? আনিকা আরো লজ্জা পেয়ে মুখ দুহাতে ঢেকে ফেলল। প্লিজ জিজ্ঞেস করবেন না। আমি মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে একবার তাকালাম। মেসেজটা পড়েই নিজের অজান্তেই হেসে ফেললাম। আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা তাহলে দেখি তোমার বান্ধবীর দুষ্টুমি বিয়ের পরও একটুও কমেনি। আনিকা লজ্জায় আমার দিকে তাকাতেই পারছিল না। আমি মৃদু হেসে বললাম, কাল সকালে ওকে একটা রিপ্লাই দিও। আনিকা আস্তে করে জিজ্ঞেস করলো, কি লিখবো? আমি একটু ভেবে বললাম, লিখবে এত তাড়া কিসের? আগে আমাদের নতুন সংসারটা গুছিয়ে নিতে দে, তারপর একটা কেন 10-12টার ফুপ্পি বানাবো।
কথাটা শুনে আনিকা হেসে ফেলল। সেই লজ্জাও পেল। আমি ধীরে ধীরে আনিকাকে আরও কাছে টেনে নিতে লাগলাম। সেই সাথে আনিকাও সম্মতি দিচ্ছে। ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলাম একে অপরের মাঝে। একটা গম্ভীর রোবটের মতো মানুষের জীবনেও যে এভাবে ভালোবাসার রং ছড়াতে পারে, সেটা বোধহয় আনিকা এই বাড়িতে না এলে কোনোদিনই জানাই হতো না। বোনের বান্ধবী থেকে আজ সে আমার জীবনের সবচেয়ে আদুরে বউ, আমার পুরো সংসারের প্রাণ। আমাদের এই নতুন পথ চলার গল্পটা আজ এখানেই শেষ হলো। প্রিয় দর্শক, আদি আর আনিকার এই মিষ্টি সম্পর্কের গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরবর্তী চমৎকার সব গল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।